গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতার উপর শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ যে দমন নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে তার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে জুলাই আগস্টে 118 জন শিশু সহ 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদনে বেশ কিছু সুপারিশও তুলে ধরেছেন। এদিকে OHCHR এর প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জুবায়ের রহমানের রিপোর্টে। গত বছরের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে তারই সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এ ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCHR। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে OHCR এর অনুমান, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে বিক্ষোভ চলাকালে প্রায় 1400 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছেন। প্রতিবেদনটি নির্দেশ করেছে যে নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনঃস্থাপনকারী উচ্চ আদালতের সিদ্ধান্ত থেকে, কিন্তু এর পেছনে ছিল ধ্বংসাত্মক ও দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং প্রশাসন থেকে সৃষ্ট বিস্তৃত ক্ষোভ, যা অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি করেছিল। প্রতিবেদন অনুযায়ী ক্ষমতায় থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পন্থা ব্যবহার করে এই বিক্ষোভগুলো দমনে পদ্ধতিগতভাবে চেষ্টা করেছিল। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। তিনি আরও বলেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে। রিপোর্টে র্যাব ও NTMC বিলুপ্ত সহ বেশ কিছু সুপারিশও তুলে ধরে জাতিসংঘের সংস্থাটি। ভবিষ্যতে জবাবদিহিতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংস্কারের ওপর জোর দেওয়া হয় প্রতিবেদনে। অপরদিকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCHR-কে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীরাও তার সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেছেন, আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। কেউ যেন এসব আলামত নষ্ট করতে না পারে সেজন্য আয়নাঘর সিলগালা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর কচুখায়াত, আগারগাঁও ও উত্তরা এলাকায় আয়নাঘর নামে পরিচিত শেখ হাসিনা সরকারের 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দিশালা ঘুরে দেখে বিভৎস ও নৃশংস বলে মন্তব্য করেন তিনি। এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করেছিল শেখ হাসিনা সরকার। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বললে 700, কেউ বললো 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা।
নতুন সমাজ গড়ার পাশাপাশি অপরাধীদের বিচার করতে প্রমাণ রক্ষার জন্য আয়নাঘরগুলো সিলগালা করার নির্দেশ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই উপদেষ্টা। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্সগুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসেবে আমরা থাকি। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়, এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স। তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম, গুম তদন্ত কমিশন, উপদেষ্টা পরিষদের সদস্য সহ গুম হওয়া ভুক্তভোগীরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দমনমূলক শাসন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও যুব সমাজের নেতৃত্বে পরিচালিত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার ইতালির রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFDর 48তম গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বে ধারণকৃত মূল বক্তব্য সম্প্রচারকালে তিনি এই আহ্বান জানান। বিশ্বব্যাপী দারিদ্র্য ও বৈষম্য হ্রাসে IFDর অবদানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বাংলাদেশের কৃষি ও জলবায়ু খাতে IFDর 4 দশকের সহযোগিতার কথা স্মরণ করেন। বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ নারীদের ক্ষমতায়নে IFD সমর্থিত প্রকল্পগুলোর প্রশংসা করেন তিনি। বিশ্ব সরকার সম্মেলন বা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাত 7:45 হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হন। দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার তিনি দেশে ফিরবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যতদিন ডেভিল থাকবে ততদিন ডেভিল হান্ট অভিযান চলমান থাকবে। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে 45তম জাতীয় সমাবেশে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় দেশ গড়ার কাজে আনসারের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ গড়ার কাজে আনসারের ভূমিকা অপরিসীম, তারা কখনো দায়িত্ব ছেড়ে পালিয়ে যায়নি। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে আপনারা যেহেতু গাজীপুরের বাসে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে যতদিন পর্যন্ত ডেভিলটা থাকবে। দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ব্রাজিলের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের যারা গুম খুনের সঙ্গে জড়িত তাদেরকে সারা দেশ থেকে খুঁজে বের করে আনা হবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। এ সময় আয়নাঘর প্রসঙ্গেও কথা বলেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। আয়নাঘর পরিদর্শন পরবর্তী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই আগস্ট গণহত্যা প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিবিধ বর্ণনা, এটা মানে শোনা যায় না, মানে এটা ল্যাঙ্গুয়েজ আসলে প্রকাশ করার মতো না। এ সময় শেখ হাসিনা সরকারের গুম খুনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার করা হবে বলে জানান তিনি। কমিটমেন্টটা এখানে যে যারা যারা এগুলোই জড়িত বা যে ধরনের মানে এই যে যারা পালিয়ে গেছে, যাদেরকে এখনো ট্রেস করা যাচ্ছে না, তাদেরকে খুঁজে বের করা, এবং এটা ওয়ান অফ দা এই যে অপারেশন ডেভিল হান্টসের ওয়ান অফ দা ফোকাস এরিয়া হচ্ছে যে এই লোকগুলোকে যারা ভয়ঙ্কর রকমের মানবাধিকার লঙ্ঘন করেছেন তাদেরকে বিচারে আনায়, তাদেরকে খুঁজে বের করা। সুবিচার নিশ্চিতে যাতে তাড়াহুড়া না হয় সেদিকেও সরকার নজর দিচ্ছে বলেও জানান শফিকুল আলম। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই, বিচার নিশ্চিত করতে চাই, এবং সেটাকে আপনারা দেখবেন যে এটা ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড সেটাও মেনটেন করা হবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের জন্য 5,921 কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে প্রায় 2,800 কোটি টাকা জাতীয় নির্বাচনে ব্যয় হতে পারে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ। নির্বাচন কমিশনের 3 অর্থ বছরের মধ্যমেয়াদী বাজেট প্রাক্কলনের
কার্যনির্বাহী থেকে ইসির চাহিদাপত্র পাওয়া গেছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন খাতে আগামী 2025-26 অর্থ বছরে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন অনুষ্ঠানের জন্য 5,921,72,60,000 টাকা চাওয়া হয়েছে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 2,300 কোটি টাকা চেয়েছিল ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির চাওয়া এই ব্যয়ে আসন প্রতি 7 কোটি টাকা ব্যয় বেশি হিসাব করা হয়েছিল। জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির উদারতার কারণে জামায়াত এই দেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, কিন্তু বারবার তারা একটি জিনিস করতে পেরেছে, সেটা হলো মুনাফিকি। বিকেলে রাজশাহীর বাগবাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহিদ মণ্ডলের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তাহিরপুর হাইস্কুল মাঠে এই স্মরণ সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, ভারত যদি জামায়াতের কাছে প্রিয় হয়ে যায় তা অত্যন্ত দুঃখজনক, তাহলে 24-এর আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যাবে। স্মরণ সভায় বিএনপি নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাতকে, কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে তিনি এই কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, এই মুহূর্তে তিনি তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় প্রফেসর প্যাট্রিক কেনেডি জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর চিকিৎসকরা অনুমতি দিলেই বেগম জিয়া দেশে ফিরবেন। ইউসুফ আলী রিপোর্ট। গত 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডাক্তারের পরামর্শ অনুযায়ী 17 দিন চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ হলে গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে ডাক্তাররা নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 8 জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে উনি ওনার জ্যেষ্ঠ সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের বাসায় ওনাদের তত্ত্বাবধানে, অর্থাৎ প্রফেসর প্যাট্রিক কেনেডি, ডক্টর জেনিফার ক্রস এবং সেই সাথে ডক্টর ব্যারেট ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনারা ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা ও শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমানের দেখাশোনা এবং ডাক্তারের চিকিৎসা সেবায় খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ বোধ করছেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। উনি অনেকটাই আগের চেয়ে অনেক বেটার আছেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। পরিপূর্ণ সুস্থ হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানান তার ব্যক্তিগত এই চিকিৎসক। এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশের থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি বাংলাদেশে ফেরত যাবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নবনির্মিত যমুনা রেল সেতুতে আজ থেকে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মাধ্যমে আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে বন্ধ হলো ট্রেন চলাচল। বেলা 11:15টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেয় নতুন এই সেতু। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো যাবে। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে সেতুর উত্তর পাশের একটি লাইন দিয়েই
উভয় দিকে ট্রেন চলাচল করবে। আগামী 18 ফেব্রুয়ারি নতুন রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যোগাযোগ উপদেষ্টা সহ কর্মকর্তারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওই দিন থেকে 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। দাবি আদায় না হলে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান করার ঘোষণা দিয়েছেন তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষক এবং প্রথম থেকে দ্বাদশ এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা। আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের স্থান ত্যাগ করবেন না তারা। শিক্ষা উপদেষ্টার কাছে সচিবালয়ে আশাব্যঞ্জক কোনো সমাধান না পাওয়ায় রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পুলিশ জলকামান ও টিয়ার সেল নিক্ষেপ করলেও বারবার ফিরে আসছেন তারা। আর তাই এবার জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা, দিচ্ছেন নানা স্লোগান। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা অবস্থান নিয়ে তুলে ধরেন তার দাবি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে 6531 জনকে চূড়ান্ত করা হলেও কর্মস্থলে যোগ দিতে না পারায় রাজপথে এসে দাঁড়িয়েছেন তারা। 31 জন যারা সুপারিশপ্রাপ্ত হয় নাই তাদের রিটের কারণে এই নিয়োগটা স্থগিত করে দেওয়া হয়। যদি আদালত থেকে আমাদেরকে পুনঃবহাল না করে আমরা হয় এখানে সবাই কেউ আমাদেরকে গুলি করা লাগবে না, আমরা নিজেরাই আত্মহুতি দিব। গেল বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়ার ফলাফল বাতিল করেন হাইকোর্ট। পাশাপাশি আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেন। তারপরেও কেন তারা রাজপথে, সেই জবাব দেন আন্দোলনরত চাকুরি প্রত্যাশীরা। এখন নিয়োগ বাতিল করে দিবে, এটা কোন ধরনের অন্যায়? যতদিন পর্যন্ত নিয়োগপত্র না দিবে তার পরিবর্তে আমাদের যদি জীবন নেয় তাও আমরা জীবন দিতে রাজি। কেন এই বৈষম্য, কেন এই সরকারের আমলে আবার আমাদের রেজাল্ট বাতিল করা হলো? তবে আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। বর্তমান সরকার তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে, আর তাই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আপনারা যদি মনে করেন শুধু রাজপথে চিল্লাচিল্লি করার জন্য, স্লোগান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, তাহলে আপনাদের ভুল ধারণা। নির্ভরযোগ্য কোনো আশ্বস্ততা না পাই তাহলে আমরা আমাদের আন্দোলন কঠোরতম ভাবে ঘোষণা করব। গেল 7 দিন ধরে তারা এই আন্দোলন চলমান রেখেছেন। যদিও সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করে প্রত্যাশিত ফল না মেলায় অব্যাহত থাকবে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। এবার বইমেলা প্রসঙ্গ। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস আর অমর 21শে বইমেলা একসঙ্গে, এই 3 আয়োজন 21শের বইমেলাকে যেন করে তোলে উৎসব মুখর। ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসেই মেলার আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও উল্টো পাশের অমর 21শের বইমেলায় যোগ হয়েছে নতুন মাত্রা। আর জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে এক নতুন মাত্রা যোগ হয়েছে অমর 21শের গ্রন্থমেলার এই বই বেচা কিনা। আর তাই ফাল্গুন আর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বইপ্রেমীদের সরব উপস্থিতি যেন বইমেলাকে করেছে রঙিন ও প্রাণবন্ত। ফাগুন আর ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে 21শের বইমেলাতে। এই 2 উৎসবকে সামনে রেখে বইপ্রেমীরা কিনছেন ভালোবাসার বই। ভ্যালেন্টাইন্স আসতেছে, তার মধ্যে আবার ফাগুন যেহেতু, তো সেই বইগুলোই দেখতেছি যে ভ্যালেন্টাইনের জন্য আর ফাগুনের জন্য কি কি বই আসছে। রবীন্দ্রনাথের এই শেষের কবিতা একটা বই কিনেছি। বিক্রেতারা জানান, উৎসব পার্বণ ঘিরে 21শের বইমেলায় দর্শনার্থীদের সমাগমে দিনে দিনে আশাব্যঞ্জক হারে বেচাকেনা হচ্ছে সব ধরনের বই। পাঠকদের ভালো সাড়া পাচ্ছে। এখন সামনে যেহেতু আমাদের ফাল্গুন আসছে এবং ভালোবাসা দিবস আসতেছে, পাঠকরা আসলে আমাদের রোমান্টিক কিছু বই আসছে এবং কবিতার বই আসছে, তাদের কাছে ওই চাহিদাগুলোই বেশি দেখছি আমরা। ফাগুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে লাস্ট 2 দিন পাঠকের ভিড় একটু বেশি। আশা করছি সামনের 2 দিন আরো বেচাকেনা হবে। ফাগুন, ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বই বেচাকেনা ভালো যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন স্টল মালিকরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার প্রবাসী সংবাদ। মালয়েশিয়ার জোহর রাজ্যে শ্রীগাজিং শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানার হোস্টেলে বাংলাদেশি সহকর্মীর হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক নেপালি শ্রমিক। এ সময় ওই নেপালি নাগরিক মদ পান করে মাতাল ছিলেন।
মঙ্গলবার রাত 11:30 দিকে মর্মান্তিক ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম জানায়, ভুক্তভোগী নেপালি শ্রমিকটি মদ্যপ অবস্থায় হোস্টেলে ফেরার পর অভিযুক্ত বাংলাদেশি সহকর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। সংঘর্ষের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সন্দেহভাজন ব্যক্তি ছুরি দিয়ে নেপালি ব্যক্তিকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় নেপালি নাগরিকের। বাতুপাহাড় জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার শাহরুল আনোয়ার মোসাদ্দাত আবদুল্লাহ সানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনার পর পুলিশ 5 জনকে আটক করেছে, যার মধ্যে মূল সন্দেহভাজনের বয়স 24 থেকে 27 বছরের মধ্যে। সৌদি আরবের মরুর বুকে দাম্মাম আবুমানে বিশাল এলাকা জুড়ে কৃষি কাজে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তা শ্রমিকরা। কেউ সৌদি মালিকের অধীনে, আবার কেউ জমি লিজ নিয়ে চাষ করছেন সবজি সহ নানা ধরনের কৃষি পণ্য। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজের বিস্তারিত রিপোর্ট জানাচ্ছেন জুবার রহমান। দাম্মাম থেকে 50 কিলোমিটার দূরে আবুমান, এক বিশাল এলাকা জুড়ে রয়েছে কৃষি কাজ করার মতো জমি। চারদিকে সবুজ সমারোহ, এ যেন মরুর বুকে এক টুকরো বাংলাদেশ। আর এখানে কৃষি খামারের কাজে নিয়োজিত আছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। মাথায় গামছা পেঁচিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কৃষি কাজ ও সবজি উৎপাদনে ব্যস্ত তারা। শসা, করলা, ঝিঙ্গা, বেগুন সহ নানা ধরনের শাকসবজি উৎপাদন হয় বলে জানান খামারে কর্মরত শ্রমিকরা। পালক চাষ করি, এই সাবানা চাষ করি, আপনার মূলা চাষ করি, নানান অনেক রকম আইটেম আছে। 40টা আইটেমের মতো হইব আমরা এনে করি। মনে করুন যে আমাদের মালিক মোটামুটি ভালোই, স্যালারি মাসে মাস ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এতে যেমন বাংলাদেশিদের জন্য কৃষিকাজে কর্মসংস্থান তৈরি হয়েছে, ঠিক তেমনই বাংলাদেশি শ্রমিকরা তাদের পরিশ্রমের অর্থ দেশে পাঠিয়ে রেমিটেন্সে অবদান রাখছে। লাভবান হচ্ছে সৌদি মালিকেরা, পাশাপাশি সৌদি মালিক ভালো হওয়াতে খুশি সেখানকার কৃষি শ্রমিকরা। আমরা সৌদি প্রবাসী যারা আছি তারা কিন্তু অল্প বেতনে কাজ করি, কিন্তু দেশে পাঠার পর এটা আমাদের অনেক বিশাল হয়ে যায়। মালিক ভালো আছে, আছি আমরা পরিবার লয়ে আর কি। পরিবার সুখী থাকলে আমরা সুখী। আমি পরিশ্রম করতেছি পরিবারের জন্য, পরিবার যদি সুখী থাকে আমি সুখী। এখানে অনেকে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দিয়েছে নিজের পরিবারের সুখের জন্য, বিলিয়ে দিয়েছে নিজের সুখ সহ সবকিছু। তবুও তারা মনে করেন পরিবারের সুখ মানেই নিজের সুখ। জুবার রহমান, মাই টিভি নিউজ।